আরজি করে ঘটনায় উই ওয়ান্ট জাস্টিস এই বক্তব্যে এখনো অনড় রয়েছেন প্রত্যেকে। আর সেখানেই কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে পরপর অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন। আর আজ যে দুটি বিষয় নিয়ে বারবার করে প্রশ্ন সামনে চলে এসেছে, এক অডিও ক্লিপ, এক নয় পরপর তিনটি অডিও ক্লিপ যার বক্তব্যে রীতিমতো অসঙ্গতির জায়গা, কেন অসুস্থ, গুরুতর অসুস্থ, আর শেষ পর্যন্ত আত্মহত্যার কথা, কেন এই প্রসঙ্গ উঠে আসছে। আর অপরদিকে চাদরের রং নিয়ে ইতিমধ্যে বক্তব্য উঠে আসছে, কেনই বা এই ধোঁয়াশার জায়গা তৈরি হচ্ছে। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করবো এবং তারই সঙ্গে তদন্তের গতি প্রকৃতি। কিন্তু প্রথমেই যেদিকে নজর রাখবো, বারবার করে অডিও ক্লিপে তিন রকমের কথা কেনই বা উঠে এলো সেদিকে নজর রাখবো। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। অডিও ক্লিপগুলি প্রকাশ্যে আসার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয়ে ফোন করা মহিলা কণ্ঠটি কার? কেন বারবার বয়ান বদল করা হলো? কেন বলা হলো আত্মহত্যার কথা? আরজি করে ধর্ষণ খুন কাণ্ডে রহস্য আরও বাড়িয়ে দিল এই তিনটি অডিও ক্লিপ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। এ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির তরফ থেকে রয়েছেন অর্চনা মজুমদার, সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন শতরূপ ঘোষ, শক্তি মিত্র রয়েছেন কংগ্রেসের তরফ থেকে, এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। প্রত্যেকের কাছেই আসবে, কিন্তু তার আগে এই অডিও ক্লিপ নিয়ে পুলিশের কি বক্তব্য। মাত্র কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করা হয়েছে এই প্রসঙ্গ নিয়ে। আজ যখন পুরো অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তারপর পুলিশের বক্তব্য কি উঠে আসে শোনাব। কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে কিছু কথোপকথন আছে। তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন। তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজারে নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। কোথাও কি মনে হচ্ছে না ধোঁয়াশার চেষ্টা? কোথাও কি মনে হচ্ছে না গুলিয়ে দেওয়ার চেষ্টা? আমি প্রথমেই সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, আমি একটা কথা বলি, আমাদের যাদের প্রিয়জন হারিয়েছে এখনো পর্যন্ত, এবং সেই ফোন কল যাদেরকে অ্যাটেন্ড করতে হয়েছে হাসপাতাল থেকে, আমাদের প্রত্যেককে হাসপাতাল থেকে প্রথমে ফোন করে এই কথাটাই বলা হয়েছে যে আপনার যিনি প্রিয়জন ভর্তি রয়েছেন তিনি খুব অসুস্থ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমার ধারণা আপনার দর্শকরা যারা টেলিভিশন চ্যানেল দেখছেন তারা প্রত্যেকে যদি কখনো এই খবর পেয়ে থাকেন, তাদেরকে প্রত্যেককে একদম মারা গিয়েছেন যে এই খবরটা ডাইরেক্ট কখনো হাসপাতাল দেয় না, চিরকাল এই কথাটাই বলে আসছে যে অসুস্থ, তাড়াতাড়ি আসুন। এই অবধি ঠিক আছে। তার পরবর্তীকালে তিনি গুরুতর অসুস্থ, আমরা ভর্তি করছি। স্বাভাবিকভাবে কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে হাসপাতালের তরফ থেকে পরিবারকে যদি জানানো হয়, ডাইরেক্ট মারা গিয়েছে এই কথাটা তো বলা হয় না। বারবার ফ্যামিলির তরফ থেকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কি হয়েছে বলুন না, কি হয়েছে বলুন না, তখন হয়তো একটা উত্তর। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে লাস্টেই আত্মহত্যার কথাটা বলা নিয়ে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে কলটা করলেন, এই অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে আত্মহত্যার কথা বলেছেন। এটা প্রথম দিন যখন থেকে ফ্যামিলি বলেছে, মানে আজ থেকে প্রায় 10-12-15 দিন আগে থেকে, তবে থেকে আমরা জানতে পারছি। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপার ব্যক্তিটা এখনো পর্যন্ত সামনে আসেননি, এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম তার কাছ অবধি পৌঁছতে পারেনি, তার ট্রেস পাওয়া যায়নি, তার কোনো একটা বাইট বা তিনি কেন এই কথাটা বললেন। আমার মনে হয় সেই ব্যক্তি যিনি এই কথাটা বলেছিলেন তিনি কি পরিস্থিতিতে বলেছিলেন, কেন বলেছিলেন, এটা ওই পরিস্থিতিতে থাকা ব্যক্তিই বলতে পারবেন। কারণ ওই ঘটনা, যখন একটা ঘটনা ঘটছে, আমরা কিন্তু
আজকে বিশ্লেষণ করছি ঘটনাটা ঘটে যাওয়ার প্রায় 20 দিনের মাথায়, আর সেই ঘটনাটা যখন ঘটেছে তখন সেই ঘটনাটা ঘটেছে 2-2.5 ঘন্টার ব্যাপার। ফলে সেই পরিস্থিতিতে কে কি কথা বলেছে এবং সেই আত্মহত্যার কথাটা কেন বলেছিল, কি কারণে বলেছিল, এটা সবচেয়ে বেটার এই অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় নিয়ে যিনি কথাটা বলছেন তিনিই বলতে পারবেন। শতরূপ কোথাও কি ধামাচাপা বা আড়ালের চেষ্টা নয়, যে প্রশ্ন কিন্তু বারবার করে উঠে এসেছে। দেখুন, দেবাংশু যে কথাটা বললো এটা ঘটনা, হাসপাতাল থেকে ফোন করার সময় অনেক সময় মৃত্যুর খবর সরাসরি বলেন না, বাড়ির লোককে খুব অসুস্থ আপনারা এক্ষুনি আসুন এগুলো বলেন, এটা ঘটনা। কিন্তু আবার এইটাও ঘটনা যে যখন মৃত্যুর খবরটা বলছে তখন মৃত্যুর কারণটা মিথ্যে বলে না, ভুল বলে না। একজন মানুষ যদি ফাইনালি জন্ডিসে মারা যায় তাহলে কেউ বাড়িতে ফোন করে বলে না যে কলেরায় মারা গেছে। তেমন কেউ যদি খুন হয়ে থাকে বাড়িতে ফোন করে তার যাতে শুনতে একটু ভালো লাগে বাড়ির লোকের, যাতে মৃত্যুর খবরটা খুব আনন্দদায়ক হয়, তার জন্য বলে না যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। অতএব এই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই, পরিষ্কার এখানে ঘটনা লোকানো হয়েছে। দেবাংশু যে কথাটা বললো এটা ঘটনা যে আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে যেই ফোন করে থাক না কেন তার সামনে আসা দরকার। কিন্তু ঘটনাটা হচ্ছে 4 দিন যখন কলকাতা পুলিশ তদন্ত করেছে তখনও সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে খোঁজার কোনো চেষ্টা করা হয়নি, এবং তারপরে যখন আজকে এতদিন ধরে সিবিআই তদন্ত করছে, সিবিআইও কোনো চেষ্টা করছে না। আমরা সন্দীপ ঘোষকে নিয়ে এত আলোচনা শুনছি, কিন্তু সত্যি কথা বলতে এই বাড়ির লোককে ফোন করে যে অ্যাসিস্ট্যান্ট সুপার এই কথাটা বলেছেন তাকে নিয়ে না পুলিশ না সিবিআই কেউ কোনো মাথা ঘামাচ্ছে না। কেন? এটা আমাদের কাছে যুগপৎ রহস্য। কেন প্রথম দিন থেকে মেয়েটির বাবা মা বলে আসছে যে অ্যাসিস্ট্যান্ট সুপারের অফিস থেকে আমাদেরকে ফোন করে বলা হয়েছিল, এবং তারা ঠিক যেটা বলেছিলেন অক্ষরে অক্ষরে তারা যে সত্যি কথা বলেছিলেন, কোনো মিথ্যে কথা বলেনি। আমার অভিজ্ঞতা আছে, আমি নাম করবো না, তৃণমূলেরই এক মুখপত্র রিজু ঘোষাল, মানে আমি নাম করবো না বলতে আমি চ্যানেলের নাম করবো না, আমার সামনে বসে বলছে বাবা মাকে প্রায় মিথ্যেবাদী বলে ইন্ডিকেট করে যে আদৌ যে ফোন এসেছিল তার তো কোনো প্রমাণ নেই, তার তো কোনো রেকর্ড নেই। আজকে রেকর্ড সামনে এসছে, মেয়েটির বাবা মাকে ওরা মিথ্যেবাদী সাজানোর চেষ্টা করেছে, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে তারা মিথ্যে কথা বলছেন না। আজকে ইন্দিরা মুখার্জি বলে এই পুলিশ অফিসার, এনার লজ্জা করে না আজকে তিনি আবার এই ঘটনাটাকে নিয়ে সামনে এসছেন। কদিন আগে সেমিনার রুমের ঘটনা নিয়ে মিথ্যে কথা বলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। উনি বলেছিলেন নাকি সাদা চাদর দিয়ে একটা জায়গায় কর্ডন করা ছিল, মেয়েটির বাবা মা বলে দিয়েছে আদৌ কোনো কিছু কর্ডন করা ছিল না। এই কদিন আগে মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়েছেন, আজকে সে ভদ্রমহিলা আবার প্রেস কনফারেন্স করছেন। চক্ষু লজ্জা বলে কোনো জিনিস নেই। তিনি আজকে বলছেন যে নতুন করে কোনো ঘটনা এগুলো আমরা আগে জানতাম, ভালো কথা আপনারা জানতেন, কিন্তু জেনে আপনারা করেছেনটা কি? এবং শুভ্র, আমি শেষ যে কথাটা বলবো এখানে, দেখো প্রশ্নটা হচ্ছে না একটা ফোন ওনাদের কাছে গিয়ে আত্মহত্যা বলেছিল না খুন বলেছিল, প্রশ্নটা সেইটা না। আমাদেরকে মনে রাখতে হবে একসঙ্গে একাধিক ঘটনা ঘটেছিল। একদিকে যখন মেয়েটির বাড়িতে ফোন করে মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল, মেয়েটির বাবা মা আসার পরে মেয়েটির মুখ দেখতে দেওয়া হয়নি, সেমিনার রুমে মাছের বাজার বসে গেছে কিন্তু মেয়েটির মাকে তখনও ঢুকতে দেওয়া হচ্ছে না, ওনারাই বলেছেন। তারপরে টালা থানায় বসিয়ে রেখে তাদেরকে না জানিয়ে বডিকে সোদপুরে রওনা করে দেওয়া হলো। ততক্ষণে তৃণমূলের লোকাল কাউন্সিলার্স তার বাড়িতে গিয়ে উপস্থিত, তারা তড়িঘড়ি করে বডিটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এক সেকেন্ড, এমনকি থানার তোমরা সেই শ্মশানের যে ডোম তারও এখন বক্তব্য সামনে এসছে, তার সামনে আরও 2টো মৃতদেহ ওয়েটিংয়ে ছিল। তড়িঘড়ি করে তৃণমূলের নেতারা সেই মৃতদেহগুলোকে টপকে এই মৃতদেহটাকে পুড়িয়ে দিল যাতে দ্বিতীয় কোনো পোস্টমর্টমের সুযোগ না থাকে। সব কিছু মিটে যাওয়ার পরে ভোরবেলা যে বডি পাওয়া গেছে তার জন্য রাত্রির 11:15টার সময় গিয়ে এফআইআর করা হলো, যেটা নিয়ে সুপ্রিম কোর্টের জাস্টিস পর্যন্ত বলেছেন যে 30 বছরের জীবনে আমি কোনোদিন এই ভূমিকা পুলিশের দেখিনি। এই সব কিছু ঘটনা, তারপরে 14 তারিখ রাত্রিবেলা সেই সেমিনার রুমকে ভাঙচুর করার চেষ্টা, তারপর রিপেয়ারিংয়ের নাম করে তার পাশের ঘরটাকে ভাঙচুর করে ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা। সুতরাং এই আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে এই ফোন কলটাকে তো আলাদা করে দেখলে চলবে না। এই ফোন কলটা এবং এই যাবতীয় সব কিছু ঘটনা একসাথে এটা প্রমাণ করছে যে কোনো কিছুকে আড়াল করার চেষ্টা হচ্ছিল। আচ্ছা বলো, এই যে ভিডিওটা তোমরা এখন দেখাচ্ছ, যে ক্লিপটা দেখাচ্ছ সেমিনার রুমের ভিডিও, তুমি বলো তো একটা মৃতদেহ পাওয়া গেছে, এই সন্দীপ ঘোষের আইনজীবী সেই ঘটনাস্থলে কি করছে, সেখানে কি করছে, তার কি কাজ আছে সেখানে? সুতরাং এই যে গোটা কভার আপের ঘটনাটা দেখো, আজকে তৃণমূল সমালোচনা করতে গেলে বানতলার কথা বলে, ধানতলার কথা বলে, অন্যান্য জায়গার কথা বলে। এটা ঘটনা, যেখানেই এরকম কোনো ঘটনা ঘটবে বিরোধী পক্ষ সরকার পক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলবে, কিন্তু সেই প্রশ্নটা হয় সরকারের গাফিলতি, পুলিশের গাফিলতি, দোষ ত্রুটি এইগুলোকে নিয়ে। কিন্তু আজকে যে সরাসরি সরকারের এবং পুলিশের ধর্ষককে আড়াল করার প্রমাণ পাওয়া যাচ্ছে, আজকে যে এই প্রশ্ন উঠছে যে সরকার তোমার, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, এইটা কেন প্রশ্নটা উঠবে? প্রশ্ন অনেক, তার উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ একদম সংক্ষেপে বলি। আমার কয়েকটা প্রশ্ন আছে যেগুলো লজিক্যালি আমার মাথাতে আসছে। সেটা হচ্ছে দেখুন, বাবা মা ওই স্পটে পৌঁছানোর পরেও কি তাদেরকে কেউ বলেছিল এটা আত্মহত্যা? বাবা মা স্পটে পৌঁছানোর পর যখন তারা দেখতে পেলেন তাদের মেয়েকে, সেই 3 ঘন্টা পরেই যখন দেখতে পেলেন তাদের মেয়েকে, তখন কি বাবা মার স্বাভাবিকভাবে ওখানে কি আত্মহত্যার কথা বলার মতো জায়গা ছিল?
আমার বক্তব্য হচ্ছে এর ঘটনার পরে কি পোস্টমর্টেম হয়নি? যে পোস্টমর্টেম হয়েছে সেই পোস্টমর্টেমের রিপোর্টে কি ধর্ষণ উল্লেখিত নেই? সেই পোস্টমর্টেমের রিপোর্টে কি আঘাতের চিহ্ন উল্লেখিত নেই? সবই উল্লেখিত আছে, ধর্ষণের কথা পোস্টমর্টেমের রিপোর্টে উল্লেখিত আছে। এবং ওই পরিস্থিতিতে যাওয়ার পর কিন্তু মা বাবা বুঝতে পেরে গিয়েছিলেন বা জানতে পেরে গিয়েছিলেন তাদের মেয়েকে দেখার পর যে এই ঘটনাটা আত্মহত্যার ঘটনা নয়, এই ঘটনাটা একটা খুন, মার্ডার, একটা অস্বাভাবিক মৃত্যু যেটার পেছনে অন্য কিছু থাকতে পারে। তাহলে আমি বলছি না, আমার প্রশ্ন অন্য জায়গায়। তাহলে যদি মা বাবা ওখানে পৌঁছানোর পরে জানতে পেরেই থাকেন বা বুঝতে পেরেই থাকেন মৃত্যুর আসল কারণটা কি, তাহলে 2 ঘন্টার জন্য কেউ মিথ্যাটা বলবেন কেন? শতরূপ, দেখুন, আমি দেবাংশু যে কথাটা বললো, এক তো অনিন্দমদা বললেন, দেখো পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইটস অ্যাবাউট বাইং টাইম, সময় নষ্ট করে, সময় ক্ষয় করিয়ে প্রমাণ লোপাট করা। ওই যে ঘরের যেদিন ভিড়টা আমরা দেখলাম পরে ভিডিওটাতে, আর যে করে এত ডিপার্টমেন্ট আছে, ওখানে দেখলাম কাকে ফরেন্সিক মেডিসিনের প্রধানকে, মানে ফরেন্সিক ট্রেস নষ্ট করার কাজ যে ব্যক্তিটি সবচেয়ে ভালোভাবে করতে পারবেন, ঘটনাচক্রে তিনি ওখানে উপস্থিত। তিনি করছিলেন কি করছিলেন না সেটা তদন্ত সাপেক্ষ, আমি বলছি না যে করছিলেন, কিন্তু এত লোক থাকতে কোনো অর্থোপেডিশিয়ান নেই, ওখানে কোনো নিউরোসার্জন নেই, ঠিক ফরেন্সিক মেডিসিনের লোক ওখানে দাঁড়িয়ে আছে। সকাল মানে ভোর রাত্রিরে মৃতদেহ পাওয়া গেল, রাত্রির 11:15টার সময় এফআইআর হচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে সময় খরচা করানো হচ্ছিল যাতে কিনা প্রমাণ লোপাট করা যায়। দেবাংশীর প্রশ্নের কথা বললো, আমি একটা প্রশ্নের কথা বলছি। এই জন্য ইন্দিরা মুখার্জি বলছেন যে 51 ফিটের ঘর ছিল, 40 ফিট অঞ্চল আমরা কর্ডন করেছিলাম, বাকি 11 ফিট খুলে রেখেছিলাম। ভাই, এটা কি কথাঞ্জলিতে লেখা আছে যে ঘরে খুন হবে এবং ধর্ষণ হবে সেই গোটা ঘরটা ক্রাইম সিন নয়, ঘরের একটা অংশ ক্রাইম সিন, বাকিটা মাছের বাজার? এটা ভারতের সংবিধানের কোন বইতে লেখা আছে? কথাঞ্জলি ছাড়া আর কোনো বইতে তো এটা লেখা থাকতে পারে বলে আমার মনে হয় না। এবং এইটা কোনো তৃণমূলের মুখপাত্র বলছে না, বলছে কি কলকাতা পুলিশের একজন দায়িত্বশীল অফিসার। এইগুলো কি ছেলে খেলা হচ্ছে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়নি, ওনার পিসি কেন 4 দিনে গ্রেপ্তার করেনি, কেন তার বদলে তাকে প্রাইস পোস্টিং দিচ্ছিল, সে তো অন্য প্রসঙ্গ। সে প্রশ্ন করা হচ্ছে, তোমরা সবাই করছো, সে আলাদা কথা। দেখো, আজকে তৃণমূল কংগ্রেস কি অভিষেক ব্যানার্জি যে লোকটার গ্রেপ্তারি চাইছে, অভিষেক ব্যানার্জি দলের পরিচালিত গভর্নমেন্ট সেই লোকটাকে সাসপেন্ড পর্যন্ত করলো না এখন অবধি। আইএমএ তাকে সাসপেন্ড করে দিল। আইএমএ কিন্তু কোনো সরকারি সংস্থা না, ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন। আইএমএর এই বিবেকবোধ রয়েছে, তারা সাসপেন্ড করে দিল। অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের বোধহয় সন্দীপ ঘোষ সদস্য, তারা সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, যে সরকারের মানে যে দল সেই সরকার চালায়, তাদের নেতা মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে গ্রেপ্তারি চাইছে সন্দীপ ঘোষের, তাকে সাসপেন্ডটুকু করছে না। এগুলো তো আমরা সব দেখতে পাচ্ছি। সুতরাং এই প্রশ্নগুলোর জবাব তো এদেরকে দিতে হবে। কেননা আমি যেটা গোটা ঘটনাটা চলছিল, যে আমি বারবার করে যেটা বলার চেষ্টা করছি, যে আজকের এই অডিও টেপটাকে কি চাদর বদলে দেওয়ার প্রশ্নটাকে আলাদা করে দেখলে হবে না। পরিবারকে বসিয়ে রেখে মৃতদেহ বাড়ি পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে, একাধিকবার প্রমাণ নষ্ট করার চেষ্টা থেকে শুরু করে, আজকে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণকে কোট করে বলছেন একটু ফোঁস করো। আরে রামকৃষ্ণ অপরাধীদের বিরুদ্ধে ফোঁস করতে বলেছিলেন, অপরাধীদের হয়ে ফোঁস করতে বলেননি। সুতরাং এই যে সরকার থেকে একদিকে প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাকে তাকে গ্রেপ্তার করছে, কেউ ফেসবুকে পোস্ট করলে তার বাড়িতে গিয়ে সেই পোস্ট ডিলিট করাচ্ছে, নাহলে তাকে লকআপে ভরার ভয় দেখাচ্ছে। অপরদিকে এইরকম ভাবে প্রমাণ লোপাট করার একটার পর একটা হচ্ছে তথ্য উঠে আসছে। এই গোটা ঘটনাটাকে একটা জায়গায় রাখলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাজবাড়ির ধর্ষক। এত বড় গল্প আছে। অংশুমান বাবু, বারবার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে, কি বলবেন আপনি? হ্যাঁ, এই যে চাপানোতরটা চলছে, যেটা দেশের মানুষ, প্রথমে চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, তারপরে নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং সারা দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে মহিলারা যে দাবিতে রাস্তায় নেমেছিলেন, সেই দাবি থেকে ঘুরিয়ে আজকে বিভিন্ন রাজনৈতিক দল, যারা বিভিন্ন সময় সরকার চালিয়েছেন, বর্তমানে আমাদের রাজ্য সরকার, বিগত দিনের রাজ্য সরকার, বর্তমানে যারা কেন্দ্রীয় সরকার, প্রত্যেকেই কিন্তু এই একই দোষে দুষ্ট। 2001 সালে আরজি করে সৌমিত্র বিশ্বাস খুন হয়েছিল, সেটাও তখন অন্য সরকার ছিল, আগের সরকার ছিল, তারাও কিন্তু এটাকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছিল। স্মরণ সভাও তাদের সরকারি সংগঠন সব করে দিয়েছিল। অনেক পরে ধরা পড়লো সেটা মার্ডার, তার কেস এখনো চলছে। এই যে ব্যবস্থাটা, এইটা যে সম্পূর্ণ ব্যবস্থাটা যায়, আজকে যারা আজকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, তাহলে কি আপনারা সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ করছেন? আন্দোলন কি সিস্টেমের বিরুদ্ধে, নাকি সম্পূর্ণ পুরো বিষয় জাস্টিস এবং পরিবর্তন? একদম জাস্টিসের কথাই আমরা বলছি। আমি খুব সংক্ষেপে 3টা কথা বলছি। প্রথমে আমি বলছি আমার একটা ভুল হয়েছিল বলা, আমি খুব সম্ভবত রিজু ঘোষাল বলেছিলাম, তৃণমূল প্রতিনিধির নাম বলতে গিয়ে, ওটা রিজু দত্ত হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে একটা কথা শুনলাম একটু আগে সম্পর্কে বক্তব্য তোমারই। হ্যাঁ, আমারই, আমি তো আমার কথা, আমার মুখ দিয়ে তো আমার বক্তব্যই বেরোবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বললাম, আমি একটা কথা শুনছিলাম যে নাকি এখন যে লড়াইগুলো হচ্ছে সরকার বিরোধী একটা চক্রান্ত হচ্ছে। আমি জানতে চাই, শান্তনু সেন কি সরকার বিরোধী চক্রান্ত করছিলেন তৃণমূল কংগ্রেসের? উনি যে কথাগুলো বলেছিলেন, যার ফলে ওনাকে পত্রপাঠ কয়েক মিনিটের মধ্যে সরিয়ে দেওয়া হলো।
সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি কি সরকার বিরোধী চক্রান্ত করছেন, যার জন্য লালবাজারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো খালি মেয়েটির হয়ে বিচার চেয়েছিলেন বলে? এবং যে কথাটা বলা হলো 2003 সালে আরজি করে সন্দীপ বিশ্বাসের, আমি খালি এই বলে দিই, এই যে মিথ্যাচারটা করা হচ্ছে, সন্দীপ বিশ্বাসের মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার এবং আরজি করে ডাক্তারদের একটা অংশ জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছিলেন, কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার জুডিশিয়াল এনকোয়ারি দিয়ে দিয়েছিলেন এবং যা তদন্ত পাওয়া গেছিল পশ্চিমবঙ্গ সরকারের হ্যান্ডওভার করা জুডিশিয়াল এনকোয়ারির ফলেই সেই জাস্টিস পেয়েছেন ডক্টর সন্দীপ বিশ্বাস। এখন কারোর যদি এটা বক্তব্য হয়ে থাকে স্মরণসভা কেন করা হয়েছে, মানে কেউ খুন হলে স্মরণসভা করা যাবে না, খালি জন্ডিসে মারা গেলে স্মরণসভা করতে হবে, সেইটা হয়ে থাকলে আলাদা কথা। কিন্তু আমি এই ফালতু মিথ্যে কথাগুলো না বলে আজকের যে ঘটনাটাকে নিয়ে, যেখানে আমরা পরিষ্কার প্রমাণ লোপাটার চেষ্টা করছি দেখছি, তার বিরুদ্ধে যদি আমরা অবস্থান না নিতে পারি তাহলে মানুষ হিসেবে আমরা পরের প্রজন্মের কাছে অপরাধী হয়ে থাকবো।